পাঠ করছি লং ওয়াক টু ফ্রিডম, লিখেছেন নেলসন ম্যান্ডেলা। এটি একটি আত্মজীবনীমূলক বই। প্রথম পরিচ্ছেদ, একটি গ্রাম্য ছেলেবেলা, পার্ট 1। থেম্বু রাজপ্রাসাদ আর শক্তিশালী একটি সংবিধানের সঙ্গে জীবনের অধিকাংশ সময় কাটিয়ে আমার শ্রদ্ধেয় পিতৃদেব আমাকে আমার জন্মের পর একটা দশাশয় নাম ছাড়া আর তেমন কিছুই দিয়ে যেতে পারেননি। তার দেওয়া নামটিও ছিল বেশ মজার, রলি লাহলা। জসা সম্প্রদায়ের স্থানীয় ভাষায় রলিহ লাহলার আক্ষরিক অর্থ হচ্ছে কোনো একটা গাছের ডাল ধরে ঝুলে পড়া, কিন্তু জোসা সম্প্রদায়ের অর্থাৎ যে সম্প্রদায়ে আমার জন্ম, সোজাসাপটা কথ্য ভাষায় সাধারণত রলি লাহলা বলতে যা বোঝায় তা হলো ঝামেলাবাজ। নাম মানুষের চূড়ান্ত গন্তব্যে পৌঁছাতে সাহায্য করে বা ভবিষ্যতে কর্মপন্থা নির্দেশ করে, এমন কথাই কোনোদিনই আমার বিশ্বাস ছিল না। আমার বাবা এই নাম দিয়ে আমার ভবিষ্যৎ জীবনকে উজ্জ্বলতর করে দিয়েছেন এমন উদ্ভট কথাও আমি বিশ্বাস করি না। কিন্তু বড় হওয়ার পর জীবনে আমি এতবার ঝক্কি ঝামেলা ও বিপদ আপদের মুখে পড়েছি এবং ঝামেলা সৃষ্টির কারণ হয়েছে যে আমার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাই এর জন্য বাবার দেয়া নামকে দায়ী করে এসেছেন। এখন আমাকে সবাই যে ইংরেজি ও খ্রিস্টান নামে ডাকা স্কুলে ভর্তি হওয়ার আগে সেটার অস্তিত্ব ছিল না, কিন্তু স্কুলের নাম নিয়ে আমি বাকি জীবনের পথে উঠে এসেছি। ট্রান্সকের রাজধানী ও জেলা শহর উমতাতার একটা বিখ্যাত নদী এমবাসে, এর পাশে রয়েছে এমভেজো নামের ছোট্ট একটা গ্রাম। 1918 সালের 18 জুলাই এই হাবাতে অজ গ্রামেই আমার জন্ম। যে বছর আমার জন্ম সেই বছর 3টি স্মরণীয় ঘটনা ঘটে। প্রথমত, সে বছর প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়। দ্বিতীয়ত, সে বছর বিশ্বব্যাপী ইনফ্লুয়েঞ্জা মহামারী আকারে সারা পৃথিবীতে ছড়িয়ে লাখ লাখ লোক মারা পড়ে। তৃতীয় ঘটনাটি হলো দক্ষিণ আফ্রিকার মানুষের দুর্বিষহ মানবতার জীবনের আসল অবস্থা তুলে ধরার জন্য আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের একটি প্রতিনিধি দল ভার্সাইলেস শান্তি সম্মেলনে যোগ দিতে আসে। আমার জন্মস্থান এমভেজো গ্রামটি সে সময় ছিল সভ্য দুনিয়ার জীবনযাত্রা থেকে বহু দূরবর্তী। বিশ্বে যত বড় ঘটনাই ঘটুক, সে বছর সেখানে পৌঁছত না। শত শত বছর আগে মানুষ যেভাবে সাদামাটা ট্যাবু টোটেমের জীবনযাপন করত, এখানে ছিল প্রায় সেরকম জীবন ব্যবস্থা। কেপটাউনের 800 মাইল পূর্বে আর দক্ষিণ জোহান্সবার্গের 550 মাইল দক্ষিণে ট্রান্সকের অবস্থান। এর এক পাশে কে নদী, আরেক পাশে নাটাল সীমান্ত। উত্তরে ডার্কেন্সবার্গ পর্বতমালার, পূর্বে ভারত মহাসাগরের সুনীল জলরাশি। অপূর্ব সুন্দরে ট্রান্সকে রাজ্যে ঢেউ খেলানো পাহাড় শ্রেণী, উর্বর উপত্যকা আর অগণিত ছোট বড় নদী এ রাজ্যকে চিরযৌবনা করে রেখেছে। শীতকালেও এখানকার সবুজ সম্ভার বিন্দুমাত্র ম্লান হয় না। দক্ষিণ আফ্রিকার অন্যতম সীমান্ত রাজ্য হিসেবে পরিচিত ট্রান্সকেই আয়তনে প্রায় সুইজারল্যান্ডের সমান। বিশাল দেশের জনসংখ্যা মাত্র 35 লাখ। এদের বেশিরভাগই জোসা সম্প্রদায়ের। এছাড়া কিছু বাসোখা শ্বেতাঙ্গ সম্প্রদায়ের লোকও রয়েছে। থেম্বু জনসাধারণের আদি মাতৃভূমি এটি। থেম্বুরা জোসা সম্প্রদায়ের, অর্থাৎ আমি যে সম্প্রদায়ের লোক তারই অংশ। আমার বাবা গাডলা হেনরি এমপ্যাকানিসাওয়া উত্তরাধিকার সূত্র ও সাংস্কৃতিক দিক উভয় দিক থেকেই গোত্রপ্রধানের দায়িত্ব ছিলেন। আদিবাসী থেম্বু জনগোষ্ঠীর রাজা বাবাকে এমভেজোর প্রধান হিসেবে নিয়োগ করেছিলেন। অবশ্য থেম্বু রাজ্যে একেবারে সার্বভৌম ক্ষমতার অধিকারী ছিলেন তা কিন্তু নয়। ওই এলাকা ছিল ব্রিটিশদের শাসনাধীন। তবে ব্রিটিশ সরকার থেম্বু রাজ্যের ওই সিদ্ধান্তের অনুমোদন দিয়েছিলেন। তাদের ভাষায় এমভেজো গ্রামে স্থানীয় ম্যাজিস্ট্রেটের দায়িত্ব দেওয়া হয়েছিল বাবাকে। সরকারের নিয়োগপ্রাপ্ত গ্রাম প্রধান হিসাবে সম্প্রদায়ের ভালো মন্দ দেখা, কলহ বিবাদ মেটানোর সব দায়িত্ব ছিল তার উপর। গোত্রপ্রধানের ক্ষমতা অনেক বেশি থাকার কথা থাকলেও অসহিংস শ্বেতাঙ্গ সরকারের নিয়ন্ত্রণ থাকায় তিনি খুব একটা স্বাধীন ছিলেন না। সে সময় যিনি থেম্বু রাজ ছিলেন তার 20 প্রজন্ম আগেকার এক পূর্বপুরুষ এই উপজাতির পত্তন করেন। কথিত আছে থেম্বুরা বহু আগে ড্রাকেন্সবার্গ পাহাড়ের ঢালে বসবাস করত। 6ষ্ঠ শতকের উপকূলীয় এলাকায় নেমে আসে। এখানে এসে তারা স্থানীয় ঝোসা সম্প্রদায়কে শাসন করা শুরু করে। ঝোসাদের পূর্বপুরুষরা ছিলেন অ্যানগুনি সম্প্রদায়ভুক্ত। 11 শতক পর্যন্ত এরা দক্ষিণ আফ্রিকার দক্ষিণ পূর্বাঞ্চলে অপেক্ষাকৃত উষ্ণ এলাকায় মাছ ধরে ও বন্যপ্রাণী শিকার করে জীবিকা নির্বাহ করত। অ্যানগুনি জাতি আসলে 2 ভাগে বিভক্ত, উত্তরাঞ্চলীয় গ্রুপ ও দক্ষিণাঞ্চলীয় গ্রুপ। উত্তরাঞ্চলীয় গ্রুপের মধ্যে পড়েছে ঝুলু ও সোয়াজি সম্প্রদায়ের লোক। দক্ষিণ গ্রুপে পড়েছে এমবাকা, এমবোম্বানা, এমাকালিকা, এমাম কেনগু, এমাম পোভোমাইস, এমাম পোন্ডা
অ্যাভেস সোয়াজো, অ্যাভেস থেম্বু। এসব গোত্র মিলে ঝোসা জাতি গঠিত। শিক্ষা দীক্ষা ও আইন কানুনে পারদর্শিতা ও স্বকীয় ভাষাভিত্তিক জ্ঞানার্জনের জন্য ঝোসারা বরাবরই এগিয়ে। এ নিয়ে তাদের গর্বেরও শেষ নেই। খুব ভারসাম্য ও সামঞ্জস্যতা মেনে ঝোসা জাতি পরিচালিত হয়। এখানে প্রত্যেক লোকই তার নিজস্ব গোত্র পরিচয় অবস্থান সম্পর্কে সচেতন। প্রত্যেক ঝোসা তার পূর্বপুরুষদের নাম ও ইতিহাস ঠিক ঠিক বলে দিতে পারে। প্রত্যেক ঝোসা কোনো না কোনো গোষ্ঠী বা সংগঠনের সদস্য। 18 শতকে ট্রান্সকে শাসন করতেন যে থেম্বুরাজ, তার নাম মাদিবা। এই মাদিবার নামে একটি গোত্রের নামকরণ করা হয়। আমি ছিলাম সে মাদিবা গোত্রের সদস্য। সম্মানসূচক উপাধি হিসাবে এখনও আমার সম্প্রদায়ের লোক আমাকে মাদিবা বলে ডাকে। এই অঞ্চলে যে কয়জন প্রতাপশালী রাজা ছিলেন তাদের মধ্যে অ্যানগু বেনকুকো অন্যতম। থেম্বু উপজাতিকে তিনিই সুসংহত করেছিলেন। 1832 সালে অ্যানগু বেনকুকো মারা যান। প্রচলিত নিয়ম অনুযায়ী প্রধান 2 রাজকীয় বাড়ির কন্যাদের বিয়ে করেন তিনি। 2 রাজবাড়ির একটি হলো গ্রেট হাউস। এই বাড়ির কন্যার গর্ভে জন্ম নেওয়া সন্তানেরাই রাজা হবার অধিকার ছিল। এটাকে অনেকে রাইট হ্যান্ড হাউস বলে ডাকে। অন্য বাড়িটার নাম ইকজিবা। এটা গ্রেট হাউস থেকে অপেক্ষাকৃত ছোট বলে এটাকে বলা হতো লেফট হ্যান্ড হাউস। ইকজিবা লেফট হ্যান্ড হাউসের রানীর গর্ভে জন্ম নেওয়া সন্তান সন্ততির গোত্রপ্রধান হবার অধিকার ছিল না, তবে স্থানীয় বিচারে সালিশেদের প্রাধান্য থাকত। আমার বাবার দেহ সৌষ্ঠব ছিল মাঝারি ধরনের। স্লিম ফিগারের মানুষ ছিলেন তিনি। গায়ের রং ছিল ঘোর ও কৃষ্ণবর্ণের। সম্ভবত তার চেহারা ও শারীরিক গঠনের সঙ্গে আমার প্রচুর মিল রয়েছে। তার কপালের উপরে একগোছা চুল পেকে সাদা হয়ে গিয়েছিল। ছেলেবেলায় তার চুলের মতো রং বাড়ানোর জন্য আমি মাঝে মাঝে কপালের উপর দিককার চুলে সাদা ছাই মাখতাম। ছেলে মেয়ে শাসন করার ক্ষেত্রে বাবা ছিলেন ভীষণ কঠোর। ডিসিপ্লিন ভাঙলে এমন কঠোর শাস্তি দিতেন যে আমরা ভয়ে তটস্থ হয়ে থাকতাম। 20 শতকের গোড়ার দিকে দালিন দিউব এবং পরবর্তীতে তার ছেলে সাবাতার শাসনামলে আমার বাবাকে থেম্বুল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে ভাবা হতো। সরকারিভাবে তাকে প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা না দেওয়া হলেও তার দায়িত্ব কাজকর্ম পরিচালনার যে ধরন ছিল তার সঙ্গে আধুনিক আমলের প্রধানমন্ত্রীর পদটির খুব একটা অমিল নেই। রাজা দালিন দিউব তার ছেলে পরবর্তীতে রাজা হয়েছেন যিনি, সাবাতা, দুজনেই সবচেয়ে ঘনিষ্ঠ পরামর্শক ছিলেন আমার বাবা। সে সূত্রে তারা যখন কোথাও ভ্রমণে যেতেন অথবা ব্রিটিশ কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসতেন তখন তাদের পাশে স্বভাবতই বাবাকে দেখা যেত। তিনি ছিলেন সর্বজন স্বীকৃত একজন দায়িত্বশীল ঝোসা ইতিহাসবিদ। অনেকটা সে কারণে তাকে সবাই উপদেষ্টা হিসেবে মান্য করত। আমার নিজের ক্ষেত্রে বলতে পারি ইতিহাস বিষয়টি খুব ছোটবেলায় আমাকে আকর্ষণ করেছিল। আর এর নেপথ্যে প্রধান উৎসাহদাতা ছিলেন বাবা। বাবা লিখতে অথবা পড়তে পারতেন না, কিন্তু অসাধারণ বাচনভঙ্গি ছিল তার। বাবা যখন কোনো বিষয়ের উপর বক্তৃতা করতেন তখন দর্শক শ্রোতা মন্ত্রমুগ্ধের মতো তার কথা শুনতে বাধ্য হতো। তিনি বেশিরভাগ ক্ষেত্রেই তাদের কাছে একজন শিক্ষক হিসাবে আবির্ভূত হতেন। মজার ব্যাপার হলো, বড় হয়ে জেনেছি বাবা শুধু রাজপরিবারের উপদেষ্টাই ছিলেন না, তিনি ছিলেন একজন সত্যিকারের কিংমেকার। 1920 সালে জঙ্গি লিজিবের মৃত্যুর পর তার প্রথম স্ত্রীর ছেলে সাবাতাকে রাজার আসনে বসানো হয়। এ সময় সাবাতা ছিলেন একেবারেই নাবালক। অনেকে নাবালক সাবাতাকে রাজার আসনে বসানোর ব্যাপারে আপত্তি তুলেছিলেন। তাদের যুক্তি ছিল সাবাতার চেয়ে বয়সে অনেক বড় তার কয়েকজন চাচাতো ভাই ছিল, তারা তাদের কোনো একজনকে ক্ষমতায় বসানোর প্রস্তাব করেছিল। কিন্তু আমার বাবা তাদের বোঝালেন এই বলে যে সাবাতা বয়সে ছোট হলেও লেখাপড়ায় সেই সবার চেয়ে এগিয়ে। তিনি বললেন তার বিশ্বাস যুবরাজ সাবাতা দায়িত্বশীলভাবে কাজকর্ম পরিচালনা করতে থাকবেন। রাজভবনে আমার বাবার মতো আরও বেশ কিছু বর্ষিয়ান প্রভাবশালী লোক ছিলেন যারা শিক্ষা দীক্ষাকে খুব গুরুত্ব দিতেন। তারা বাবার কথায় সমর্থন দিলেন। অনেকে বিরোধিতা করলেও শেষ পর্যন্ত তারা বাবার যুক্তির সামনে দাঁড়াতে পারেননি। আমার বাবা মোট 4টি বিয়ে করেছিলেন। তার 4 স্ত্রীর মধ্যে তৃতীয় জনের নাম নোসেকেনি ফ্যানি। ঝোসা উপজাতীয় অ্যামামফেভমু গোত্রের প্রভাবশালী ব্যক্তি অ্যানকাদামার কন্যা ছিলেন তিনি। তিনি ছিলেন রাইট হ্যান্ড হাউসের কন্যা। এই নোসেকেনি ফ্যানি হলেন আমার গর্ভধারিণী মা। এই 4 স্ত্রীর গ্রেট ওয়াইফ, রাইট হ্যান্ড ওয়াইফ, লেফট হ্যান্ড ওয়াইফ ও ওয়াইফ অফ সাপোর্ট হাউস প্রত্যেকেই তাদের আলাদা আলাদা ক্রালে বাস করতেন। উপজাতীয় লোকেরা স্থানীয় গাছে লতা গোলপাতা দিয়ে কুড়েঘর বানায়, তাকে ঝোসারা ক্রাল বলে। এক স্থির ক্রাল থেকে অন্য স্থিরটার দূরত্ব ছিল কয়েক মাইল। বাবা স্ত্রীদের ভরণ পোষণ দিতেন আর পালাক্রমে তাদের ক্রালে গিয়ে স্ত্রীদের সঙ্গে দেখা করতেন।
এর মাধ্যমে তিনি যতগুলো বাচ্চা কাচ্চা জন্ম দিয়েছিলেন তার সংখ্যা নেহাত কম নয়। 4 স্ত্রীর ঘরে তার ঐরস্যে মোট 13 সন্তানের জন্ম হয়। এদের মধ্যে 9 জন মেয়ে ও 4 জন ছেলে। রাইট হ্যান্ড হাউসে আমিই বড় সন্তান। তবে আমার অন্য 4 জন সৎ ভাইয়ের চেয়ে আমি বয়সে ছোট। আমার 3 বোনের মধ্যে বালিবি সবার বড়। তারপর নোতানকু ও সবচেয়ে ভাই বোনের নাম মাখুজ সাওয়ানা। লাওয়া আমার পিতার জ্যৈষ্ঠ সন্তান হওয়া সত্ত্বেও তার নেতৃত্বের উত্তরাধিকারী ছিলেন দালিক-কিলি, কারণ তিনি গ্রেট হাউসের মায়ের গর্ভজাত সন্তান ছিলেন। অবশ্য 1930 সালের প্রথম দিকে দালিক-কিলি নামের আমার ওই ভাইটা মারা যায়। বর্তমানে আমি বাদে আমার পিতার কোনো পুত্র সন্তানই আর জীবিত নেই। মৃত ভাইদের সবাই আমার চেয়ে শুধু বয়সেই বড় ছিলেন তাই নয়, যশ সম্মানের দিক থেকেও তারা আমার চেয়ে গিয়েছিলেন। আমার জন্মের মাত্র কিছুদিনের মধ্যে বাবা সরকারি কর্মকর্তাদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন। তার আরেকটি দোষ আমি উত্তরাধিকার সূত্রে অর্জন করেছিলাম, সেটি হলো অবাধ্যতা। বাবার মতো আমিও সারা জীবন নতি শিকারকে ঘৃণা করে এসেছি। নিজের বিদ্রোহী মনোভাব, উচ্চ ব্যক্তিত্ব বোধ নিয়ে বাবা চিরকাল গর্ব করেছেন। আমি তার সে অহংবোধকে আজও সম্মান করি। বাবা এমভেজো গোত্রের প্রধান হওয়ায় স্থানীয় বিচার সালিশ তাকেই দেখতে হতো। থেম্বুরাজ ও ব্রিটিশ সরকার উভয়ের কাছেই তার জবাবদিহি করতে হতো। একবার স্থানীয় একজন কৃষকের একটি ষাঁড় হারিয়ে যাওয়ায় তার প্রতিবেশীর সঙ্গে তার বিবাদ বাধে। লোকটি বাবার কাছে না এসে বিচারের জন্য সরাসরি ম্যাজিস্ট্রেটের কাছে যায়। যেহেতু ঘটনাটি ঘটেছে বাবার নিয়ন্ত্রণাধীন এলাকায়, সেহেতু ঘটনা তদন্তের জন্য ম্যাজিস্ট্রেট বাবাকে তার অফিসে হাজির হওয়ার জন্য নির্দেশ পাঠায়। নির্দেশপত্র পেয়ে বাবার তরফ থেকে ম্যাজিস্ট্রেটকে একটি মেসেজ পাঠানো হয়। তাতে বলা হয়েছিল মাত্র 2টো শব্দ, আন্দিজি অ্যান্দিসা কুয়ালা। জোসা ভাষায় এই মেসেজটির অর্থ হলো আমি যাব না। সে আমলে ম্যাজিস্ট্রেটের নির্দেশ অমান্য করার সাহস কারও ছিল না। বাবা যেটা করলেন তা ছিল ভয়ানক অবাধ্যতা আর বিদ্রোহত্মক কাজ। তার বাবার আত্মবিশ্বাস ছিল যে তিনি কোনো অন্যায় করেননি। আইনত ওই ম্যাজিস্ট্রেট তাকে কোন শাস্তি দিতে পারেন না বলে তার বিশ্বাস ছিল। তিনি ভালো করেই জানতেন উপজাতীয়দের গোত্রীয় সমস্যা ব্রিটিশ রাজের আইনে নয়, থেম্বু সমাজের আভ্যন্তরীণ আইনে ফয়সালা করা হয়। তিনি যা করেছেন তা কোনো ব্যক্তিগত ঔদ্ধত্যের কারণে করেননি, করেছেন আদর্শগত কারণে। ম্যাজিস্ট্রেট তার নামে তলবনামা পাঠানোয় তিনি যাবেন না ঘোষণা দিয়ে ওই ম্যাজিস্ট্রেটের অধিকারের সীমাকে মনে করিয়ে দেন। বাবার মেসেজ পাওয়া মাত্র ম্যাজিস্ট্রেট যথারীতি রেগে আগুন হলেন এবং বাবার বিরুদ্ধে সরকারি কাজে অসহযোগিতার অভিযোগ আনলেন। সে সময় স্থানীয় উপজাতি অথবা কৃষ্ণাঙ্গদের অপরাধের অভিযোগ সত্য না মিথ্যা তা খুব একটা তদন্ত করে দেখা হতো না। ওসব ছিল শ্বেতাঙ্গদের জন্য সংরক্ষিত। ফলে ম্যাজিস্ট্রেটের এক রায়ে বাবাকে গোত্রপ্রধানের পদ থেকে বরখাস্ত করা হয়। আর এর মধ্য দিয়ে ম্যান্ডেলা পরিবারের গোত্রপ্রধানের ধারাবাহিকতার অবসান হয়। সে সময় যদিও আমার ভালো মন্দ বোঝার মতো বয়স হয়নি, তথাপি এই ঘটনা আমাকেও সংকটের মুখে ফেলেছিল। সেই সময় জীবনযাত্রার মান অনুযায়ী আমার বাবা সমাজে একজন ধনবান ও প্রভাবশালী লোক ছিলেন, কিন্তু ম্যাজিস্ট্রেটের ওই হুকুমে বাবা হঠাৎ করেই তার উজ্জ্বল ভবিষ্যৎ আর পদবি দুই হারালেন। সেই সাথে ব্যাহত হয়ে গেল অসংখ্য গবাদি পশু, বহু জমি জমা আর খাজনার অর্থ। এই বিপর্যয়ের মুখে আমার মা আমাকে নিয়ে এমভেজোর উত্তরে অবস্থিত কোনো গ্রামে চলে আসতে বাধ্য হন। তার কিছু বন্ধু বান্ধব ও আত্মীয় তাকে সেখানে বসবাসের জন্য সহযোগিতা করেছিল। এমভেজোতে যেরকম অভাবমুক্ত জৌলুস নিয়ে মা বাস করেছিলেন, এখানে ঠিক ততটা না হলেও এই কোনো গ্রামেই আমার শৈশবের সবচেয়ে মধুর দিনগুলো কেটেছে। এখান থেকে আমি স্মৃতিচারণের মাধ্যমে তুলে এনেছি শৈশবের বহু মুক্ত মানিক।